অন্যান্য দিনের মতো আজকে একটা বাংলা ছোট গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নরকের প্রহরী। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের কাছে পরিচিত কবি, লেখক, রাজনীতিবিদ হিসেবে। উপন্যাস, ছোট গল্প, সাংবাদিকতাও তিনি করেছেন। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জন্ম 10ই নভেম্বর 1936, বাংলাদেশ, ঢাকা। মাত্র 42 বছর বয়সে তিনি মারা যান 14ই জানুয়ারি 1979 সালে কলিকাতাতে। তারই একটা গল্প নরকের প্রহরী আলোচনা করব। গল্প শুরু করার আগে বন্ধু তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যদি বাংলা গল্প শুনতে পছন্দ করো তাহলে পরবর্তী গল্প তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তাহলে গল্পটি এবার শুরু করা যাক। নরকের প্রহরী। আয়নাটা ঠুনকো আর পুরনো, কয়েক জায়গায় পাড়া চটেছে। কাঁচের ভেতরে বসন্তের ক্ষতের মতো কালো কালো দাগ। ভূতোর মুখে সেই কালো কালো গোল গোল ছোট বড় ছাপ। যেন ভূতোর বসন্ত হয়েছে। বিরক্তিতে চোখ কোঁচকালো। তারপর আয়নাটা কাছে এনে হাঁ করে খানিক মুখের ভাব নিল। ভাদ্র মাস, গরম আছে, গুমোট আছে, আবার থেকে থেকে বৃষ্টিও হয়। আয়নার কাঁচে ধুলোর আস্তরের মতো জলের আভাস দিল। শুকনো গামছা দিয়ে আরশিটা বার কয়েক ঘষল, কিন্তু দাগ উঠল না। কাঁচটা যেন আরও স্নান ও তেল চিটে ঠাহর হলো। ভূতোর ছায়া এখন আর স্পষ্ট নয়। পিস কেটে থুতু ফেলল। বিরক্তি হয়ে ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচড়ালো। কয়েক গাছা চুল উঠল, দেখে আবার থুতু ফেলল। তারপর গামছা বেঁধে এক বিচিত্র প্রক্রিয়ায় মাথার চুল সামনে ফাঁপিয়ে পেছনে ঢেউ খেলিয়ে পরিপাটি করে আঁচড়ালো। ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, তা খেয়াল করেনি। করলেও হয়তো কারণ বুঝতো না। ডান হাতের 2 আঙুল খানিকটা সস্তা স্নো তুলে বাঁ হাতের চেটোতে রাখল। চেটোটা পুরু আর শুকনো আর খসখসে। এখানে ওখানে ছুলে উঠে চামড়া উঠেছে, যেন উইয়ে খেয়েছে। তারপর একটু একটু করে সারা মুখে স্নো মাখলো, ঘষল, রগড়ালো, যেন ঠুঁটো ভিক্ষুক আর সারাদিনের উপার্জন একটা অচল সিকিকে ঘষে বাজারে চাল কিনতে যায়। তারপর চোখের তলায় কাজল দিল, কপালে তেল সিঁদুরের ফোঁটা দিল, গালে খেলো লাল পাউডার মাখল, মাথায় সেই টাল খাওয়া রংচটা টিনের মুকুটটা পরল। বছর 3 আগে মুকুটটা আস্ত আর ঝকঝকে ছিল। আলো ঠিকরে পড়ত, ছুঁতে ভূতোর ভয় করত। 3 বছর পরে এখন ভূতোর ভয় নেই, আর মুকুটটাও মিয়ে ফ্যাকাশে মেরে গেছে। জায়গায় জায়গায় কালো ছোপ ধরেছে, ঠিক ভূতোর গালের মতোই। বুঝি ব্রণ উঠেছে। ভূতোর বয়স 16। আবার আয়নাটা মুখের কাছে ধরল। কাঁচের বসন্তের দাগ আর নিজের ব্রণের চিহ্ন কেমন ওকে দেখছে। ভূতো নিজেকে দেখল। অজ্ঞাত চোখ দুটো বড়, ক্রূর আর কঠিন হয়ে উঠেছে। অভ্যেস হয়েছে। নিজের স্বাভাবিক চেহারাটা রঙে যেই বদলেছে, নিজের স্বাভাবিক চাউনিও অমনি বদলালো। কপালে প্রকাণ্ড গোলা সিঁদুরের টিপ আর কাজল মাখানো ভয়ঙ্কর 2টি চোখ এবং কালো চিমশোনো ব্রণের দাগ ভরা লালচে গাল। মাথায় ফ্যাকাশে সাপের চামড়ার মতো ঠান্ডা ঝিমধরা টিনের মুকুটটা। ভূত অভ্যেসে চোখগুলোকে আরও ক্রূর করলো এবং নিজেকে ভয় দেখাতে লাগলো। আর সেই বাঘটা হঠাৎ গজরে উঠেছে। ভূত চমকালো। 3 দিনেও অভ্যেস হয়নি। বাঘের ডাক কেমন উপসী, হিংস্র। অথচ ভূত জানে বাঘটা বুড়ো, রোগা, পোষা। বছর 14 একটানা পুটকে না ডবকা মেয়ে ওকে খেলায়, মারে, বকে, আবার আদর করে চুমোও খায়। ভূত শিউর হলো। সেই হলদে সানানো কটা দাঁত, লাল মাখা পটকিলে ঠোঁট, রোয়া ওঠা খসখসে মুখ এবং পিছুটি ভরা জলজলে চোখ। বুড়ো বাঘটাকে ছুঁড়ি চুমু খায়। বাঘের গায়ে বোটকা গন্ধ। হাঁ করলে, হাই তুললে পচা বাসি মাংসের উৎকট গন্ধ। ভূত জানে, কিন্তু মেয়েটার গন্ধ কীরকম তা ভূতর জানা নেই। এই ভূত, ওঠ, শশী বলল। ও অনেকক্ষণ বসে আছে। দাঁড়া, হয়ে নিক। গম্ভীর হয়ে ভূত উত্তর দিল। অকারণে মুকুটটা একটু নাড়ল চাড়ল। বৃষ্টিতে মাটি ভেজা, তাঁবুর কাপড় পাতলা এবং ছেঁড়া, তাই মাটির তাঁবুর
শুকনো নি, কিন্তু কিছু খড় এখানে ওখানে ছড়ানো, তার উপর পাটের ছালা বিছানো। বাঁ পাটা ছড়িয়ে হাতের নখ দিয়ে পায়ের নখ ছেঁড়ার চেষ্টা করতে করতে বিরক্ত হয়ে শশী বলল, তোর দেখি বিয়ের বরের সাজন। এদিকে আমার বাঁকি, গোবরার বাঁকি, মালিক আসছে। ভূতো হাসল। যাবে, মেয়ে ছেলের সাজ দিবি, তা আবার কটা ঘন্টা টাইম চাই শুনি? শশী মিয়ে গেল। ওর বয়স 13, গোবরার নয়। শশী মেয়ে সাজে, মাথায় পরচুলো, চোখের তলায় কাজল, ঠোঁটে রং, কপালে কাঁচ পোকার টিপ আর গালে লাল পাউডার। এই আয়নার সামনেই শশী বসবে, শশী সাজবে, তবে ভূতোর মতো চোখে ভয়ঙ্কর হিংস্র চাউনি আনবে না। ভীত, করুণ, অসহায় চোখে তাকাবে। শশীর বয়স কম, মুখটা এখনও পাকেনি। শশী মাকুন্দ, তাই মেয়ে সাজবে। আর দেখতে আপনা থেকেই তার দুখানা চোখ ভয়ে, ক্লান্তিতে, ব্যথায় করুণ হয়ে উঠবে। কী রে, বল না। ভূতো আবার চেঁচালো। শশী এতে লজ্জা, কারণ তাকে মেয়ে সাজতে হয়। ভূতোর ওই টিনের জীর্ণ মুকুটটায় শশীর বড় লোভ। ভূতোর ভয়ঙ্কর চোখ দুটো আর একবার উঠতি গোপের তার বড় সমীহ। ভূতো জানে, তাই শশীর লোভের কথা, ভয়ের কথা, শ্রদ্ধার কথা বারবার শোনবার জন্য শশীকে খেপায়। গোবরা এক কোণে কুঁকড়ে শুয়েছিল। ও যখনই ফাঁক পায় একটু শুয়ে নেয়। ওর হাড় নরম, মাংস নরম, চামড়া নরম, তাই গায়ে বড় ব্যথা। শশী ঝাঁকুনি দিল। আবে ওঠ, সন্ধে হয়ে যাচ্ছে না? ধোলাই খাবি যে? গোবরা উঠল, হাই তুলল, হাত পা মটকালো, বলল, একটা বিড়ি দে না রে। বিড়ি নেই। শশী নিজে বিড়ি ধরালো। ভূতো উঠল। শশীর বিড়িটা ছিনিয়ে নিতে টান মারতে মারতে বলল, বলি, কিরে ব্যাপার রে তোদের, হ্যাঁ? মালিক এলে আমি কিন্তু। শশী ক্ষুব্ধ, লোলুপ দৃষ্টিতে একবার ভূতোর দিকে তাকালো, তারপর বোধহয় নিজেকেই খিস্তি করে উঠল। হ্যাঁ, ছেলে মেয়ে, জালকুমারী, শালা, বলল, আয়নাটা টেনে নিয়ে সাজতে বসল। একটা টান দে না রে। এ ভূতো, গোবরা বলল, মায়েরি তো সুখ খাই। শশী মুখে স্নো মাখছিল, তাড়াতাড়ি ঘাড় ফিরিয়ে বলল, চেপে যা। শালা কচি পোনা সেজে মেয়ে ছেলের আঁচল মুখে ঘষো, আবার ঘষে ঘষে বিড়ি ফোঁকো। ভূতো গম্ভীর হলো। পাশের তাঁবুর সেই মেয়েটার সঙ্গে গোবরার ভাব হয়েছে, আর শশী এতে বিরক্ত। 3 দিনের জন্য মেলায় এসেছে, 4 দিন বাদে চলে যাবে, জন্মে তোমার টিকি দেখবে না। এদিকে তুমি ভাই পাতিয়ে পিঠে হাত বোলাও, ঢং। আসলে শশীর রাগ অন্য কারণে। কালো সেই মেয়েটা তাকে, গোবরাকে ছোট ভাবে, আদর করতে চায়, একথা সে বুঝে বিরক্ত হয়। গোবরাটা হ্যাংলা, গাবলু, ডাকলেই ল্যাং ল্যাং করে ছুটে যায়। শশী যায় না, ভারিক্কি হয়ে কথা বলে কি বলে না, যেমন ভূতো কালোর সঙ্গে কথা বলে কি বলে না। তাছাড়া এত বয়সেও মেয়ে সাজতে হয় বলে মেয়ে জাতটার উপরেই তার কেমন একটা রাগ। ফিচির ফিচির হাসে। শশী জানে মেয়েরা ভালো নয়। ভূতো গম্ভীর, বড় বড় 3টে টানে বিড়ি শেষ করে বিরক্তভাবে এক কোণে ছুঁড়ে ফেলে। শশীটা মাস্তানের মতো কথা বলছে আজকাল, যেন বেজায় মতব্বর হয়েছে। আর গোবরাটাও কচি সেজে পরের গায়ে গা ঘষ্টাচ্ছে। শালা। অভ্যস্ত হয়ে শশী চটপট সাজা শেষ করল। টানা ভুরু, টানা চোখ, কপালে কাঁচ পোকার টিপ জ্বলছে, লালচে গাল। ওর মুখে ব্রণ নেই, লালচে দুটো গালে মাথায় চুল এসে পড়েছে। শশী মেয়ে সেজেছে। গোবরা মুখ টিপে টিপে হাসছিল, রোজ হাসে। তারপর শশীর হাতে মার খেয়ে মুখ গোঁজ করে সাজতে বসে। কিন্তু আজ শশী ওকে মারল না, ওর হাসিকে পাত্তা দিল না। ভূতোর মুখোমুখি শটান দাঁড়িয়ে হঠাৎ প্রশ্ন করলো, আমাকে কেমন দেখাচ্ছে রে? ভূতো আঙুল দিয়ে ওর থুতনিটা নেড়ে দিয়ে বলল, শুকু শুকু। গোবরা খিলখিল করে হেসে ওঠে। তবু শশী ওকে মারল না, ভূতো ওকে ভয় দেখালো না। তখন গম্ভীরে এসে আবছা আয়নার সামনে গোবরাও সাজতে বসলো। ইতিমধ্যে মেলা জমেছে, সন্ধে হচ্ছে। এখানে ওখানে হারিকেন, কার্বাইডের বাতি আর পেট্রোম্যাক্স জ্বলে উঠেছে। বাতাসে ভাপা পাঁপড়ের গন্ধ, দোকানিদের হল্লা, মানুষজনের কলরল। মানিক ফিরেছে অনেকক্ষণ। তাঁবুর বাইরে একটা আর ভেতরে 2টো পেট্রোম্যাক্স জ্বালিয়েছে। বাইরে বাঁশের মাচার উপর ছেঁড়া প্যান্ট, ছেঁড়া গেঞ্জি, মুখে চুনকালি শ্রীকেষ্ট নানা রকম অঙ্গভঙ্গি করে ভিড় জমাচ্ছে। 3টে লোহার চাকতি নিয়ে খেলা দেখাচ্ছে। সিগারেট ফুঁকতে ফুঁকতে হঠাৎ সেটা গিলে ফেলেছে। তারপর কিছুক্ষণ যন্ত্রণায় ছটফটিয়ে, লোক হাসিয়ে, কখনো কান দিয়ে, কখনো নাক দিয়ে, কখনো পাছা দিয়ে সেই জ্বলন্ত সিগারেট টেনে বার করেছে। আর মালিক সামনে টিনের ভাঙা সুটকেস খুলে বসে মাঝে মাঝে একটা বাঁশি বাজিয়ে বক্তৃতা করছে।
এমন যে ধর্মরাজ যুধিষ্ঠির মিথ্যে বলেও সে পাপ করেছিল। নরক দর্শনে তার সমস্ত পাপ খণ্ডন হলো, অক্ষয় স্বর্গবাস হলো। এখানে কে আছে কে বুকে হাত দিয়ে বলতে পারবে পাপ করেনি? পৃথিবী কে পাপী নয়? এক আনা দিয়ে নরক দর্শন করে সকলে পাপ খণ্ডন করুন। দেখে যাক কাটামুন্ডুর যমদূত, দেখে যাক জালকুমারী যার শরীরটা মাকড়সার জাল অথচ মাথাটা মানুষের, দেখে যাক কুম্ভিপাকের পিশাচ যার 3টে ধড় একটা মাথা। ভিড় জমেছে, হাঁ করে মালিকের বক্তৃতা শুনছে, হাঁ করে শ্রীকেষ্টর ক্রামতি দেখছে। মালিক জানে বেশিরভাগই ফতো, মেলা চারিদিকে ঘুরবে ফিরবে, দানা বেঁধে বেড়াবে, কিন্তু কিছু কিনবে না, পয়সা পেলে দেখবেও না কিছু। আছে আর একদল যারা ঘুরে ঘুরে সব কিছু কিনবে, বাছাই করে কিছু দেখবে, আর আছে কয়েকজন যারা সব জায়গাতেই টিকিট কাটবে। মালিক চারদিকে তীক্ষ্ণ চোখ বুলিয়ে তার আজকের অদৃষ্টতা মাপতে চাইছে। মালিকের অবস্থা এখন পড়তির দিকে, ছেঁড়া তাঁবু, বাইরের কাপড়ের উপর কাঁচা হাতে আঁকা পাতালের কয়েকটি দৃশ্য, ভুল বানানে লেখা দলের নাম, পৃথিবীর অষ্টম আশ্চর্য কাটামুন্ডু, জালকুমারী আর কুম্ভিপাকের পিশাচের বীভৎস ছবি। কিন্তু সে কাপড়ও ফেঁসে গেছে, রং চটেছে। বোঝা যায় কি যায় না। 3টে ছোঁড়া, শ্রীকেষ্ট আর মালিক, এই নিয়ে দল। একজন পালালে বা অসুখে পড়লে সেদিন খেলা বন্ধ। তাই মালিকের চারিদিকে নজর রাখতে হয়। এক কথায় দফায় টিকিট বেচা শেষ হলে বাক্স বন্ধ করে নিচে নামে। যারা পয়সা দিয়ে তাঁবুর ভেতরে দাঁড়িয়ে থেকে থেকে এতক্ষণ অধৈর্য হয়ে গেছে তাদের সামনে এসে নরকের পর্দা তুলে ধরে, বক্তৃতা দেয়। বাইরে মাচার উপর তখনও শ্রীকেষ্ট অঙ্গভঙ্গি করছে, ভিড় জমাচ্ছে, লোক হাসাচ্ছে। খেলা শেষে মালিক সমস্ত দর্শককে বার করে দিয়ে আবার বাক্স খুলে বসে, ঢং ঢং করে কাঁসি বাজায়, চেঁচায়, এমন যে রাজা যুধিষ্ঠির। পাশের তাঁবুটাও জীর্ণ তবে আকারে বড়, দি গ্রেট ইন্ডিয়ান সার্কাস। ওদের দলে 3টে জোকার, 4টে কর্মচারী, কয়েকজন খেলোয়াড় আর একটা গাধা, খচ্চর, বাঘ এবং কালো সেই ছুরিটা যে ঘুঙুর পরে নাচে, তারের উপর হাঁটে, বাঘের সঙ্গে ছেনালি করে। বাইরের বিরাট মাচার উপর 3টে জোকার নানা বেশ সেজেছে, একজন বামন আর দুটো তাদের স্বাভাবিক চেহারার নানা কৌশলে হাস্যকর করছে। তাছাড়া একটা ছেঁড়া বিউগিল বাজাচ্ছে, সঙ্গে একটি বুড়ো ড্রাম পেটাচ্ছে। ভেতর থেকে মাঝে মাঝে বাঘের ডাক আর ঘুঙুরের আওয়াজ ছিটকে আসছে। গেটকিপার হঠাৎ পলকের জন্য পর্দাটা তুলে ধরেছে। বাইরের মানুষগুলো চকিতে দেখতে পাচ্ছে কোমর দুলিয়ে একটা মেয়ে নাচছে। দি গ্রেট ইন্ডিয়ান সার্কাস গুড়ের বস্তার মতো মফস্বল শহরের সমস্ত মাছিকে টেনে নিচ্ছে। আর ফিসফিস করে বৃষ্টি নামলো। পাঁপড়ওয়ালা চিৎকার করে উঠল, এই যে ফুরিয়ে গেল, আর পাবে না গরমাগরম পাঁপড়। বৃষ্টি দেখে কিছু লোক এদিক ওদিক চলে যায়। ফাঁক পেয়ে পেছনের কিছু এগিয়ে এলো সামনে। মালিক মাচানের উপর উঠে দাঁড়ালো। বাঁশের খুঁটির ওপর নারকেলের দড়ি দিয়ে বাঁধা তক্তা, মসমস করলো। মালিক কাঁসিটা তুলে ঢং ঢং করে বাজাতে লাগলো। পুরু কাঁসি, আওয়াজটা চেরা চেরা ভরাট। শ্রীকেষ্ট হঠাৎ লোহার চাকতি নামিয়ে রেখে হাতের প্রায় শেষ সিগারেটটা ছুঁড়ে ফেলে মুখে চোখে তীব্র ভয় আর আতঙ্কের ছবি ফুটিয়ে গলা দিয়ে আ শব্দে একটা জ্যান্ত বীভৎস আর্তনাদ করে উঠল। যেন তার দুটো চোখ ঠিকরে বেরিয়ে পড়বে, মুখ দিয়ে গাঁজলা বেরোবে, যেন কিছু একটা হবে। আর মালিক ভারী গম্ভীর গলায় সুর করে উঠল, এইবার শুরু হবে। পৃথিবীর অষ্টম আশ্চর্য কাটামুন্ডু কথা বলবে, জালকুমারী হাসবে, পিশাচ সেলাম করবে, এইবার নরকের দরজা খুলবে। তাঁবুর ভেতর লোক দাঁড়াবার জায়গা বেশি না, গাদাগাদি করে বিশেষ করে ঠাঁই হতে পারে। তারপর বাঁশের বেড়ার ওদিকে পর্দা ফেলা, পর্দার ভেতরের কাপড়ের দেওয়াল তুলে 3টি ঘর। প্রথম ঘরটা কাটামুন্ডুর, যে নরকের পাহারাদার, যে জমের দূত, যার কপালে লাল রক্তের ফোঁটা, যার ভয়ঙ্কর দুচোখে জিঘাংসা, যার গোঁফ চুইয়ে রক্তের কোষ বেয়ে পড়ছে। পরের ঘরটা জালকুমারী, যার শরীর মাকড়সার জাল, মাথা মানুষের, যার লম্বা চুল, টানা চোখ, রাঙা চোখ, কপালে কাঁচ পোকার টিপ, যার দুচোখে ক্লান্তি, বেদনা আর অসহায়ত্ব। সবশেষের ঘরে কুম্ভিপাকের পিশাচ, 3টে ধড় অথচ একটা মাথা, হাতগুলো উল্টে পাল্টে গেছে আর বাড়তি দুটো ধড়ের দরুন সব মিলিয়ে বীভৎস, যার মুখে চোখে কোনো অভিব্যক্তি নেই, থাকলেও দেখা যায় না।
ওরা প্রস্তুত ছিল। ভূত ছোট্ট একটা কাঠের বাক্সের ভেতর হাঁটু গেড়ে কুঁজো হয়ে বসেছে। বাক্সের উপরটা তক্তাটা মধ্যিখানে গোল করে কাটা। সেই গোল ফুটো দিয়ে মাথাটা গলিয়ে উপরে তুলেছে। তারপর মালিক এসে ন্যাকড়া দিয়ে ফুটোটা বুঝিয়েছে। তার উপর মাটি ছড়িয়েছে। মাটির উপর শুকনো পাতা আর ঘাস এলোমেলো করে বিছিয়েছে। বেড়ার এপাশে দাঁড়ালে মনে হবে কাঠের একটা বাক্সের উপর এক টুকরো মাটি, আর তার উপর একটা কাটা মুন্ডু। গলা যেটুকু দেখা যায় তাতে কাদা কাদা লাল রং, মাটি এবং ঘাসের রঙের ছিট। ঠোঁটের কষে লাল রং গড়িয়ে পড়ছে। পাশের ঘরে শশী আর তারপর গোবরা। এখন কেউ কথা বলছে না। নিজের শরীরটাকে দুমড়ে বেঁকিয়ে মনটাকে মচকে ভেঙে প্রস্তুত হচ্ছে নরকের পালার জন্য। 1 ঘন্টা পরে 10 মিনিট যার সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। হাত পা ছড়িয়ে ঝিম মেরে মাটিতে গড়াতে পারবে। যন্ত্রণায় মুখ বেঁকিয়ে একজন আর একজনের গা হাত পা টিপে দিতে পারবে, বিড়ি ধরাবে, রস গেলে চাই কি দুটো খিস্তি বা গানও করতে পারবে। আবার তারপর 1 ঘন্টা ধরে রকের পালা, 10 মিনিট ছুটি, এমনি 5-6 বার। সাধারণত 11টা পর্যন্ত হয়, মেলা জমলে 12টা 1টাও হয়ে যেতে পারে। পাশের তাঁবুতে তখন ঘুঙুরের আওয়াজটা উদ্দাম হয়ে উঠেছে। মানুষজন হল্লা করছে। ভূত দাঁতে দাঁত ঘষল। এখনও তাদের ফার্স্ট শো শুরু হলো না। 1 ঘন্টা বাক্সটায় ঢুকে বসতে হবে, অথচ পাবলিক আসবে না। সবাই যাবে গ্রেট ইন্ডিয়ান সার্কাসে। 2 আনা 4 আনা টিকিট কেটে মেয়ে ছেলের কোমর দুলুনি দেখবে, বাঘকে চুমু খাওয়া দেখবে। শালা ঢ্যামনা। পর্দার ওপাশে কয়েকজন এসে দাঁড়িয়েছে, তা বোঝা যাচ্ছে। মাঝে মাঝে বিরক্তি আর কৌতূহলে পর্দাটা টেনে তোলার চেষ্টা করছে। অধৈর্যে শীষ দিয়ে উঠে মালিককে খিস্তি করছে। কজন টিকিট কেটেছে? অন্তত 10 না পুরুলে মালিক পর্দা তুলবে না। লোভী বুড়ো। মালিকের গলা শুনতে পেল। কাশিটা বাজছে ঢং ঢং, সেই পুরানো চাল দিচ্ছে। আর দুজন টিকিট কাটলেই শুরু হবে। আর একজন আসুন, নরক দেখে যান পাপের শাস্তি। আপনাদের মধ্যে কে এমন আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে পাপ করেনি? এমন যে ধর্মরাজ যুধিষ্ঠির নরক দর্শন করে তিনিও মিথ্যে বলার পাপ খণ্ডে ঠেকলেন। আর আমাদের তো খেয়ে পড়ে থাকার জন্য সবসময় পাপ করতে হচ্ছে। আসুন, দেখুন কাটা মুন্ডু, যমদূত, মাকড়সার জালে তৈরি মেয়ে, 3টে ধরে এক মাথা পিশাচ, আর একজন, মাত্র একজন। ভূত বুঝল এইবার পর্দা উঠবে। বার কয়েক ঢোক গিলল, চোখ বুঝল, আর যেন নিজেকে দেখতে পেল যমদূত, যে নরকের পাহারাদার। নরক অন্ধকার, বাতাস নেই, আগুন, তেল ফুটছে কড়াইয়ে, মানুষ ফুটছে তেলে। চিৎকার চিৎকার, ঢং ঢং ঢং, নরকের ঘণ্টা বাজছে। আর একজন, এইবার এমন যে রাজা যুধিষ্ঠির। মাচার শব্দ, মালিক নামলো, মালিক ঢুকেছে। বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা পর্দার কোণটা ঝুলছে। পর্দা উঠল। বেড়ার উপর হুমড়ি খেয়ে পড়া অনেকগুলো মাথা, 2-3টে বাচ্চা, একটি বউ, সবাই ভূতর দিকে তাকিয়ে। মালিক বলল, দেখুন এই কাটা মুন্ডু, গলা দিয়ে রক্ত পড়ছে, তাজা রক্ত। হাত দিয়ে ছুঁতে বুঝলেন এখনো গরম। কিন্তু ছুঁয়েছেন কি মরেছেন? এই হলো নরকের পাহারাদার। এর চোখকে ফাঁকি দিয়ে যমরাজও নরক থেকে নড়তে পারে না। যার পাপের ভোগ পূর্ণ হয়েছে স্বর্গে যাবে, সেও এর হুকুম ছাড়া 1 পা বেরোতে পারে না। আপনারা ভাববেন না একটা মাটির পুতুল বসিয়ে রেখেছি, কথা বলবে। কথা বলো কাটা মুন্ডু, বলো তুমি কে? আমি যমদূত। তোমার কাজ কি? নরক পাহারা দেওয়া। পর্দা পড়ে গেল। আর বড় ক্লান্ত, বড় নিঃশেষ মনে হলো নিজেকে। যতবার পর্দা উঠবে ততবার এমন হবে। কতগুলি সংশয়ী, কৌতূহলী, অথচ ত্রস্ত চোখের সামনে কয়েক মুহূর্তের জন্য কাটা মুন্ডুর পালা। শরীরের প্রত্যেকটি স্নায়ু তখন তীব্রতর সজাগ। চোখে মুখে জীবিত সুস্থ মানুষের কোনো লক্ষণ প্রকাশ পেলে চলবে না। সমস্ত জীবনী শক্তিটাকে একজোড়া চোখে গুটিয়ে আনতে হবে। যে দুটো চোখ বড় ভয়ানক, বিভৎস, বড় আর সজাগ, ভয়ানক আর সজাগ, বিভৎস আর সজাগ। কারণ এতগুলো দর্শকের উপর নজর রেখে তার কাটা মুন্ডুটার প্রতিক্রিয়া দেখতে হচ্ছে, এবং সংশয়ী কেউ বখাটে, কেউ রসিকতায় বা পরীক্ষার আগ্রহে চোখে এক মুঠো ধুলো ছুঁড়ে না মারে, মাথায় পোড়া সিগারেট না ফেলো, সেদিকেও দৃষ্টি রাখতে হচ্ছে। 3 বছর আগে ভূত যখন জালকুমারী, তখন একদিন এমনিভাবেই তখনকার কাটা মুন্ডু মালুর একজোড়া চোখ নষ্ট হয়েছিল। সেই থেকে কেমন একটা আতঙ্ক।
অন্যকে ভয় দেখাতে দেখাতে নিজেরও ভয়, অথচ সেটি প্রকাশ পেলে চলবে না। পাশের ঘরে যখন পর্দা ওঠে তখনও বুক ঢিপ ঢিপ করতে থাকে। পাশের ঘরে যখন পর্দা ওঠে তখনও বুক ঢিপ ঢিপ করতে থাকে। এক লহমার জন্যেও যদি অন্যমনস্ক হয় তাহলে কেলেঙ্কারি, দলের সম্মান যাবে। এই মালিকটাকে, তার কুৎসিত ব্যবসাটাকে ভূত যতই ঘেন্না করুক, সাপমন্যি দিক, পাবলিকের সামনে দলের সুনাম নষ্ট হওয়া সে সইতে পারবে না। আর তাছাড়া যারা টিকিট কেটে দেখতে আসে বেশিরভাগই জানে এ হয় না, এমন হয় না, কৌশল আছে, তবু কৌশলটা ধরতে না পারলেই খুশি হয়। বুঝলে চোটে খিস্তি দেয়, এমনি ধরে মারতেও আসে। কাঠের বাক্সটার ভেতর ইঁদুরের মতো ভূত যখন আটকে বসে, তখন বেড়া টপকে কেউ চড়াও হয়ে এলেও ভূত পালাতে পারবে না। আর কে না জানে সমস্ত মফস্বল শহরের মেলায় দুই একদল ছেলেছোকরা থাকে যাদের কাজই রংবাজি করা। মালিকের বক্তৃতা কানে এলো। এইবার দেখবেন জালকুমারী, শরীরটা জালের অথচ মায়া মানুষের, মাথা মানুষের। দেখবেন এই মেয়ের মুখ কি সুন্দর, কি সুন্দর, ঠোঁট যেন জিলিপি। এই সুন্দরীর দুর্দশা কেন এমন হলো জানেন? আপনি জানেন? তুমি? তাহলে বলি শুনুন। মালিক গলা চড়িয়ে হঠাৎ যেন পৃথিবীর গোপনতম সত্য প্রকাশ করল। জ্যান্তে এই মেয়ে ছিল অপ্সরার পাড়া সুন্দরী, লক্ষ্মীর মতো কাজে গুণে দড়, এর সব ছিল, কিন্তু নিজের রূপের গোমরে, গুণের দেমাকে সুন্দরীর মাটিতে পা পড়ত না। এদিকে স্বামী ছিল ঢ্যাঙা, রোগা, কালো। মেয়ে পরপুরুষের সঙ্গ করল, গঞ্জনা দিয়ে বুড়ি শাশুড়িকে নবদ্বীপ পাঠালো। তাই দেখুন, অনন্তকালে একে মাকড়সার জালের শরীর আর সুন্দর মুখ নিয়ে নরকে থাকতে হচ্ছে। ঘরের মেয়ে ছেলে নিজের ধর্ম পালন না করলে নরকে এই শাস্তি। কে যেন চেঁচিয়ে উঠল, কি হ্যাঁ, এই যে দড়ির জাল বটে, নরকের মাকড় বুঝি দড়ির জাল বনে? ভূত বুঝল পর্দা উঠেছে, আর তার মালিক প্রশ্ন কানে না তুলে নিজের আবেগে বলছে, আপনারা দেখুন, জালকুমারী নিজের মুখে সব স্বীকার করবে। কথা বলো জালকুমারী, বলো তুমি কে? জানি না। দেখুন, আজ নিজের পরিচয়ও মেয়ে জানে না। বলো জালকুমারী, তোমার বয়স কত? কতদিন এখানে আছো? জানি না। হাঁ হাঁ করে মালিক হেসে ওঠে। দেখুন, তাও জানে না। জালের শরীর নিয়ে কেমন আছো তুমি? জানি না। ভূতর বুক কাঁপল। শেষ প্রশ্নের উত্তর দিতে শশীর ভুল হলো কেন? ইচ্ছে করে এত বড় ভুল করার সাহসও কোথায় পেল? তবে কি শশী সব ভুলে গেছে? দড়ির জালের মধ্যে নিজের মুখটা বার করে শরীরটা পুঁটলির মতো পাকিয়ে একটা ছোট্ট বাক্সের মধ্যে থাকতে থাকতে ও কি সত্যিই জালকুমারী হয়ে গেছে? প্রথমবারই? আস্তে আস্তে হয়, ভূতরও হয়। আস্তে আস্তে হয়, ভূতরও হবে। আস্তে আস্তে সেও সত্যি একটা কাটা মুন্ডু হয়ে উঠবে। কিন্তু শশী কি এত তাড়াতাড়ি নিজের শরীরের অনুভূতিগুলো পর্যন্ত ভুলে গেল? কথা ভুলে গেল? মালিক বক্তৃতা দিচ্ছে, শুনুন, জালকুমারী কিছু জানে না, কিছু জানবে না, অথচ এইভাবে ওকে সারা জীবন থাকতে হবে ওর পাপের শাস্তি। পর্দা উঠল। মালিক ম্যানেজ করছে। এইবার শেষ খেলা। মালিক বলছে, এ কোনো জাদু নয়, ভেলকি নয়, ভোলবাজি নয়, হাতের কারসাজি নয়, আপনারা নিজের চোখে দেখছেন। এ বাঘের ডাক আর মেয়ে ছেলের নাচও নয়, ভগবানের লীলা, মানুষজনের কর্মফল। এইবার দেখুন লোভের নিয়তি। ছোটবেলায় এ চুরি করতো, মিছে কথা বলতো, বড় হয়ে ব্যবসায় মানুষ ঠকাতো, টাকা জাল, ওষুধ জাল, খাবারে ভেজাল, গরিব ঠকানো। এইভাবে সে লাখ লাখ টাকা করলো, বাড়ি করলো, গাড়ি করলো, বড় ঘরের মেয়েকে বিয়ে করলো, তার মান হলো, সম্মান হলো, দেশের সে 10 জনার একজনা হলো। লাট বেলাট তার কথা শুনে চলে। পরের বিধবাকে বাড়ি এনে পুষলো, পরের বউকে ঘরে এনে তুললো, আর দান করলো, ধ্যান করলো, মন্দির প্রতিষ্ঠা দিল, তারপর মরে গেল। তার আত্মা গেল নরকে। যমরাজের বিধান হলো, কি বিধান দেখুন আপনারা। ভূত জানে। পর্দা একবার তুলেই মালিক নামিয়ে দিয়েছে। চকিতে সকলের চোখে পড়েছে বিকৃত 3টে শরীরে একটা মুন্ডু, গোবরা, একটা উঁচু টেবিলের নিচে বসে। দুদিকের পয়সার 2টো মাঝারি আয়না। মনে হবে আলমারির পাল্লা ফাঁক করে একটা বিভৎস দুঃস্বপ্ন মাথা বাড়িয়েছে। পা 2টো ঘাড়ের উপর তোলা, 2 হাতের ভরে পাছাটা মাটি থেকে একটু উপরে। আয়না 2টো ঘাড় সমান, তাই ছায়া পড়েছে ঘাড় অবধি। মনে হয় 3টে ধড়, একটাই মাথা।
দেখুন মিথ্যা কথা বলার শাস্তি। আবার পর্দাটা তুলেই নামিয়ে দিল। কেউ কেউ চেঁচিয়ে উঠল, ভালো করে তোলো না হে, ভালো করে দেখাও। মালিক সে কথা শুনতেই পেল না। গলা চড়িয়ে কঠিন শপথ উচ্চারণ করার ভঙ্গিতে বলল, দেখুন মানুষকে ঠকানোর শাস্তি। পর্দাটা তুলেই আবার নামালো। দেখুন ভেজাল দিয়ে মানুষ খুনের শাস্তি। পর্দাটা তুলেই নামালো। কিন্তু এ কথা বলে সে কথা বোঝে। দেখুন যা বলবো তাই করবে। পর্দা তুলতে তুলতে বলল, বলো জয় হিন্দ। গোবরা বলল, জয় হিন্দ। পর্দা নামলো। খেল খতম, পয়সা হজম। কে যেন সুর করে বলল, বলো হরি হরি বল। কারা যেন চেঁচালো। সকলে বেরোচ্ছে, কেউ কেউ হাসছে, কেউ কেউ চেঁচিয়ে বলছে, শালা জোচ্চোর, ঠকিয়ে পয়সা নিল। কেউ বা নীরব। ভূত এতক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে ছিল। পালা শেষ হতে সম্বিত ফিরে পেল। বুঝল ঘামে শরীর ভিজে যাচ্ছে, গুমোটে উত্তেজনায় ভয়ে। আর কাঠের তক্তার উপরের গলাটা, মুন্ডুটা, মাথাটা, ধড় ও মুন্ডুর মধ্যে এক বিরাট ব্যবধান। কপালে ঘাম জমেছে, গাল চুলকাচ্ছে, কিন্তু দুটো হাতই বাক্সের ভেতরে বন্ধ এবং গলাটা আঁটো আঁটো, যেন নরকের আর এক ডাকিনী দুটো সরু আঙুলে তার টুঁটি চেপে ধরে আছে। জোরে চাপ দিয়ে মেরে ফেলছে না, ছেড়ে দিয়ে সহজভাবে নিঃশ্বাস নিতেও দিচ্ছে না। এতক্ষণের সজাগ উচ্চকিত কালযাপনের পর এখন অবসাদ, ক্লান্তি। অথচ আবার পর্দা উঠবে, আবার তৈরি হতে হবে। হাঁটু গেড়ে কুঁজো হয়ে বসতে হবে। সোজা হওয়ার উপায় নেই, কারণ বাক্সটা চ্যাপ্টা। উঁচু হলেই মানুষের সন্দেহ বাড়বে। দুটো তুলোর পুঁটলির উপরে হাঁটু রাখে। প্রথম খানিকক্ষণ লাগে না, তারপর মনে হয় কাঠের তক্তার সঙ্গে তুলোর পুঁটলির কোনো তফাৎ নেই। বাক্সটা শুধু যে চ্যাপ্টা তাই নয়, চওড়ায় ছোট। হাত ছড়ানো যায় না। আস্তে আস্তে কোমর থেকে একটা ব্যথা মেরুদণ্ড বেয়ে উপরে উঠছে, গুঁড়ি মেরে উঠছে। ব্যথাটা ঘাড়ে হঠাৎ দাঁত বসালো, আর ঝিলিক দিয়ে তার জ্বালা দুদিকের কাঁধে ছড়ালো। বুকে খিঁচ ধরছে। পেটটা কুঁচকে দুমড়ে পাকিয়ে বসে থাকতে থাকতে এইবার মনে হচ্ছে হাড়গুলো বাখারির মতো চাপ খেয়ে বেঁকেছে, আর একটু চাপ পড়লেই ভেঙে যাবে। সাদা সাদা হলদে হলদে কতগুলো হাড়ের আঁশ মুখ বার করে থাকবে। মেরুদণ্ডটা ভাঙবে, ঘাড়টা ডোমরাবে, কাঁধের হাড়গুলো মাংস ফুঁড়ে বেরিয়ে আসবে। আর কোমরটা যেন নেই। পিঠ এবং পেটের চামড়ার ভেতরে কোমরের সব কটা হাড় খুলে উল্টে পাল্টে যাচ্ছে। কসাই যেন খান্ডা খান্ডা করে হাড় শুদ্ধ মাংস কেটে শালপাতার ঠোঙায় পুড়ে দেয়, তেমনি তার কোমরটাকেও যেন দাঁত দিয়ে খণ্ড খণ্ড করে কেউ কেটেছে। কেটে শালপাতার মতো কর্কশ একজোড়া চামড়ার ঠোঙায় ভরে দিয়েছে। আস্তে আস্তে কোমর থেকে একটা ব্যথা হাঁটু বেয়ে নিচে নামছে। উরু দুটো শক্ত, হাঁটু দুটো অবশ, পা দুটো ঝিম মারা। বেয়ে বেয়ে ব্যথাটা পায়ের পাতায়, আঙুলে, নখের ডগায় এসে জমেছে, যেন ফেটে পুঁজ হয়ে রক্ত হয়ে পড়বে। আর সমস্ত শরীরে ঘাম, পেট বেয়ে ঘাম গড়াচ্ছে। কাঠের বাক্সে ঘাম পড়ছে, তুলোর পুঁটলিতে পড়ছে। পায়ের লোম ঘামে শিরশির করছে, যেন কেউ অনেকগুলো উই পোকা ছেড়ে দিয়েছে। গা চুলকোচ্ছে, গা টাটাচ্ছে, চিবুকে হাত যায় না। একটা ব্রণ খুঁড়তে ইচ্ছে করছে, তেষ্টা পেয়েছে। আর একটা শো হয়ে গেলে প্রথম ঘন্টার ছুটি। শুকনো জিভ দিয়ে ঠোঁট চাটতে গেল, আর মনে পড়ল কষে রং আছে, চাটা হলো না। পাশের ঘরে শশী, তারপর গোবরাটা হয়তো এখন একটু হাত পা ছড়িয়ে বসেছে। কাটা মুন্ডুর ঘরে পর্দা উঠলেই কুম্ভীপাকের পিশাচ হয়ে যাবে। গোবরা আর পারে না। ভূত জানে গোবরা চায় জালকুমারী শাস্তি এবং শশীর স্বাদ কাটা মুন্ডু হওয়া। গোবরা কাঠের বাক্সে বসতে চায়। ও ভাবে তাতে শরীর অনেক আরাম। শশী ছেলে সাজতে থাকে। ও ভাবে তার কষ্টের মধ্যেও তাতে নিজের ইজ্জতটুকু বাঁচে। ভূত শরীর মধ্যে গোবরার মধ্যে অতীতকে দেখে। বাইরে কাঁসি বাজছে ঢং ঢং। মালিক কাঁসি বাজিয়ে বক্তৃতা দিচ্ছে। শ্রীকেষ্টেও নিশ্চয়ই লোক জড়ো করছে। ঘুঙুরের আওয়াজ আর নেই। আহো, হাত ছড়িয়ে পা ছড়িয়ে ইচ্ছে মতো হাঁটায় কি সুখ। ছুরিটা এখনই নিশ্চয়ই শাড়ি ছেড়ে ফ্রক আর জাঙিয়া পড়েছে। দুটো বিনুনি বেঁধেছে। বিনুনির মাথায় লাল হলুদ ফিতে। মাঝে মাঝে বিউগিল বাজাচ্ছে, ব্যান্ড বাজছে, লোকের হাততালি। কালোটা খেলা দেখাচ্ছে, লোককে অবাক করছে, খুশি করছে, হাততালি পাচ্ছে। তারের উপর টিপে টিপে হাঁটছে।
ডানার মতো দুদিকে দুটো হাত ছড়ানো, ভার ঠিক যাচ্ছে। ছোট ছোট চোখ দুটো তীক্ষ্ণ অথচ উদার, কালো হাঁটছে। ভূত এই চ্যাপ্টা ছোট বাক্সটার ভেতর। ভূত হাত দুটো দোমড়ানো, পা মোড়া। ওখানে অনেক আলো, অনেক মানুষ, অনেক কোলাহল। এখানে পর্দা ফেলা, অন্ধকার। একটা ঘরে সে একা। কালো একটা মেয়ে, সে বাঘকে চুমু খায়, খেলা দেখিয়ে পয়সা কামায়, আবার গোবরাকে আদর করে। ভূত একটা কাটা মুন্ডু, সে নরক পাহারা দেয়, মানুষ ঠকায়, ভয় দেখিয়ে পয়সা কামায়, আর গোবরাকে হিংসে করে। বুঝলো পর্দার বাইরে কিছু লোক হয়েছে। আবার একটা পালা এগিয়ে আসছে, মালিক বক্তৃতা দিচ্ছে। পাপ কে করেনি, আর চারজন আসুন কাটামুন্ডু। আস্তে আস্তে অবাস স্নায়ু কটা আবার প্রখর হয়ে উঠেছে। ভূত জানে এখন শরীরে ব্যথা থাকলে চলবে না, এখন মনে ক্লান্তি জমলে চলবে না। এইবার পর্দা উঠবে, তাকে ভয়ঙ্কর দুটো চোখ মেলে তাকাতে হবে, ভয় দেখাতে হবে। নরক, এই কাঠের বাক্সটা নরক, এইটা তাঁবুর ঘরটা নরক, তাই তাঁবুর বাইরেটা নরক। হাত ছড়ানো যায় না, পা ছড়ানো যায় না, মন ছড়ানো যায় না। ভূতর বয়স 16। তার অতীত আছে। অতীতে বাপ নেই, ভাই নেই, বোন নেই, একটা মা, একটা রাক্ষসী, একটা লোভী, একটা অভাব, একটা খিদে, তারপর এই দল, তারপর এ দেশ সে দেশ, তারপর এই বাক্স, তারপর জালকুমারী, তারপর কাটামুন্ডু। আমি যমদূত, আমার কাজ নরক পাহারা দেওয়া। ঢং ঢং ঘণ্টা বাজছে, নরকের দরজা খুলে যাবে। তারপর চাপা গুমোটে নিঃশ্বাস নেওয়া যায় না, তারপর অন্ধকার, চোখ মেলা যায় না, তারপর বাতাস নেই, নিঃশ্বাস নেই, আলো নেই, দিশা নেই। আর একটা জায়গা, অনেকগুলো মানুষ, শরীরটা মাকড়সার জাল, মুন্ডুটি মেয়ের, 3টে ধর, একটা মাথা, মার মতো, মালিকের মতো, যারা ভিড় জমায় তাদের মতো। সবাই নিঃশ্বাস নেওয়ার জন্য আঁকুপাঁকু করছে, না পেরে দৌড়চ্ছে, না দেখে একজন আরেকজনের গায়ে হুমড়ি খেয়ে পড়ছে, যন্ত্রণায়, ভয়ে খিমচে দিচ্ছে নিজেকে, অন্যকে, কিন্তু কেউ মরছে না। আবার দৌড়চ্ছে, আবার মুখ থুবড়ে পড়ছে। তারপর সেই ছোট্ট জায়গাটুকুতে সেই অনেকগুলো শ্বাস চাপা অন্ধ মানুষ একে ওকে জড়িয়ে মাটিতে গড়াচ্ছে, আর তাদের গায়ে ঘাম, ঘাম নয়, গরম তেল, তেল ফুটে উপচে পড়ল, মাটিটা কাদা হয়ে গেল, পাঁক হয়ে গেল। ভুরভুরি কেটে তারা সেই পাঁকে ডুবতে লাগলো, ডুবতে ডুবতে ভাসতে চাইল, ভাসতে ভাসতে দৌড়তে পালাতে গেল, আর মুখ থুবড়ে পড়ে শ্বাস টানার জন্য আঙুল দিয়ে মুঠো মুঠো পাঁক ধরল। ফুটন্ত পাঁকে তাদের চামড়া পুড়ছে, চামড়া পুড়ে উৎকট গন্ধ, সেই গন্ধ এক ঝলক নিঃশ্বাস হয়ে এতক্ষণে ফুসফুসে ঢুকলো। তারা ভাবলো আবার শ্বাস নিতে হবে, আনন্দে চিৎকার করে কেঁদে উঠল। তারপর গন্ধটা ফুসফুস থেকে সমস্ত শরীরে ছড়াতেই বমি করে উঠল। ওর গায়ে বমি করলো, থকথকে পাঁকের উপর থকথকে বমি। তারপর বমিগুলো হঠাৎ সাদা আগুনের ফুলকি হয়ে উপরে উঠতে লাগলো, উঠতে উঠতে ছড়াতে লাগলো, ছড়াতে ছড়াতে পরস্পরের সঙ্গে ধাক্কা খেলো, ধাক্কায় বাজ পড়ার শব্দ, তারপর শুধু আগুনের বৃষ্টি। আর আবার নিঃশ্বাস নেই, দৃষ্টি নেই, তবু হাত দিয়ে চোখ ঢাকলো, মুখ ঢাকলো। তারপর অসহায়ের মতো ক্লান্ত 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 একজন আর একজনকে জড়ালো, একদল আর এক দলকে জড়ালো। তারপর সকলে পাঁকে ভুরভুরি তুলে গড়াতে লাগলো, বমি করতে লাগলো। সমস্ত শরীরটা বমি পেয়ে ঝেঁকে উঠলো। ঝাঁকুনিতে উপরের মাটি ঝুরঝুর করে নিচে পড়লো, ঘেমো গায়ে মাটি লেগে কাদা হলো। শ্রীকৃষ্ণ হঠাৎ সেই মৃগী রোগীর মতো শব্দে একটা উৎকট আর্তনাদ করে উঠল, ঢং ঢং ঢং। আর একজন, এইবার নরকের দোর খুলে যাবে। খুলে গেল, পর্দা উঠল। বেড়ার ওপাশে ঝুঁকে পড়ে কয়েকজন দাঁড়িয়েছিল। আজ কয়েক বছর ধরে এমনি কিছু চোখের সঙ্গে তার পরিচয়, সংশয়ী, কৌতূহলী। বিশ্বাস করছে না, ফন্দিটা ধরতে চাইছে, আবার ভয়ও পাচ্ছে, হয়তো একটু করুণা। ভ্যাঁ করে একটা বাচ্চা কেঁদে উঠে তার মায়ের কাঁধে মুখ লুকোলো। মাঝবয়সী একটি বউ, মাথায় ঘোমটা, কপালে সিঁদুর, একটা হাতে শক্ত করে বাঁশের ভেড়া চেপে আছে, বিস্মিত সন্ত্রস্ত দুটো চোখ মেলে কাটামুন্ডুকে দেখছে। বাচ্চাটা কাঁদছে ভয় পেয়ে, পাশের লোক বিরক্ত হচ্ছে। একজন বলল, কাঁদিস না খোকা, ও মিছিমিছি। একটা লক্কা পায়রার মতো ছোকরা হেসে হেসে বলছে। রাগে ঘৃণায় বিদ্বেষে ভূতর দাঁত কস করে উঠল। জীবনে এই একটি জায়গায় তার জিত, তাকেই ছোকরা অস্বীকার করছে। মিছিমিছি কেন? নরক কি নেই? যমদূত কি নেই? পাপ করলে কি নরকে যেতে হয় না? ছেলেবেলায় নরকের গল্প কি শোনেনি তার সেই রাক্ষসী মার কাছে, যার বড় বড় ভূতে ভয় ছিল, তাই পাপের
পাপের শাস্তির গল্প বলে তাকে সমাধান করত, ভয় দেখাতো, হয়তো ভূতোর সামনে বসিয়ে নিজেকেই শোনাতো। আর মা কি নরকে পচে মরছে না? মিছিমিছি যদি, তবে মরতে এসেছিস কেন? বিশ্বাস নেই যদি, তবে দাঁত কেলাবার জন্য কেন ঢুকেছিস এখানে? ভূতোর ভয়ানক সব ইচ্ছে হতে লাগলো। যেন নরকের চুল্লি থেকে একটা টকটকে লাল শুল বার করে সে ছেলেটাকে তার উপর চড়িয়েছে, আর শুলের ছুঁচোটা মাথাটা তার ব্রহ্মতালু ভেদ করে উপরে উঠেছে। যেন একটা অজগর সাপ এসে পাকে পাকে ছেলেটাকে জড়িয়েছে আর চাপের পর চাপ দিয়ে তার শরীরের সমস্ত কটা হাড়কে বালির মতো গুঁড়ে দিচ্ছে। অথচ লক্কা পায়রা ছোঁড়াটার মাথায় তেমনি তেড়ি আছে, ঠোঁটে তেমনি সিগারেট আছে, হাত আছে, পা আছে, মাংস আছে, চামড়া আছে। সাপটা ছেড়ে যেতেই সে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে গেল, আর একখানা হাড় না থাকায় এতকাল চর্বির মতো দলা পাকিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। ভাবতে ভাবতে ভূত ভয়ঙ্কর চোখে কটমট করে তাকালো, আর সেই বউটা শিউরে উঠল, আর সেই বাচ্চাটা আবার ভ্যাঁ করে কেঁদে ফেলল। এবং কেমন একটা উৎকট আনন্দ হলো। সেই ভয়, সেই বিস্ময়, সেই আতঙ্ক ভূত চোখ দিয়ে চাটতে লাগলো। তার হঠাৎ যেন সত্যি জমদূত হয়ে গেল, নরকের পাহারাদার, যার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না। স্বয়ং যমরাজা নয়, যে স্বর্গে যাবে সেও না। ভূত দেখলো বিহ্বল সেই বউটির প্রায় গায়ের উপর পড়ে বুড়ো মতো যে হিন্দুস্থানি অন্যমনস্ক হয়ে দাঁড়াবার ভান করেছে, সে মোটেই কাটা মুন্ডুকে দেখছে না, পাপ। ভূত সেই লোকটার চোখে পাপ দেখলো, পাপ। ভূত সেই ছোকরার চোখে পাপ দেখল। কিসের তা ভূত জানে না, কেমন তা ভূত জানে না, কিন্তু ওর তোবড়ানো গাল, কালিমাখা চোখ আর সিগারেটের টানার ধরনে ভূত পাপ দেখল। সেই মাঝবয়সী বউটার চোখেও পাপ। নরকের গল্প বলতে বলতে মার চোখে যেমন আতঙ্ক ফুটে উঠত, কাটা মুন্ডু দেখতে দেখতে বউটার চোখেও তেমনি ভয়। আজ বোঝে মায়ের আতঙ্কের মূলে তার পাপ ছিল। বউটার চোখের ডরেও নিশ্চয়ই তার জীবনের ছায়া। ভূত প্রতিটি দর্শকের মুখে পাপ দেখতে লাগলো, দেখে তার উৎকট আনন্দ হলো। কাঠামুন্ডুর চোখকে ফাঁকি দেবে কে? আর তারপর একদিন আসতেই হবে। কথা বলো কাঠামুন্ডু, বলো তুমি কে? আমি যমদূত। তোমার কাজ কি? নরক পাহারা দেওয়া। দেখলো সেই বউটা দুহাত জোর করে তাকে প্রণাম করছে। আর হঠাৎ কি যেন হলো, হঠাৎ কি যেন হলো। ইচ্ছে হলো চিৎকার করে ওঠে, ইচ্ছে হলো শ্রীকৃষ্ণের মতো, একটা জন্তুর মতো, একটা দানও পাওয়া জোয়ান ছেলের মতো চিৎকার করে বলে, আমায় প্রণাম করো না, আমি কাটামুন্ডু নেই, আমি যমদূত নই, আমি ভূত, আমি শ্যামলডাঙ্গার ভূত। পর্দা পড়ে গেছে। সেই ছেঁড়া ছেঁড়া ময়লা পর্দাটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। আহ, কি অন্ধকার, কি গরম, কি ঘাম, কি ব্যথা। ঘাম বসে সর্দি গরমি লেগেছে। হাসলো, খানিকটা সর্দি নাক দিয়ে ঝুলে গোপের উপর পড়ল। হাত বাক্সে মুছতে পারছে না, গোপের উপর মাছি এসে বসছে। হাত বাক্সে তাড়াতে পারছে না, বড্ড তেষ্টা। মুখ শুকনো, জিভ শুকনো, টাকরা শুকনো, শরীরটা শুকনো। তুমি কে জালকুমারী? আমি জানি না। তুই কে কাটামুন্ডু? আমি জানি না। তুই কে কাটামুন্ডু? আমি জানি না। তুই কে কাটামুন্ডু? আমি জানি না। তুমি যমদূত? আমি জানি না। তুই কাটামুন্ডু যমদূত? আমি জানি না। তুই নরকের পাহারাদার? আমি জানি না। তুই ভূত? আমি জানি না। দেখুন, এ জানে না। হাঁ হাঁ, মালিক হট্টহাসি করল। জারের শরীর নিয়ে তুমি কেমন আছো জালকুমারী? শশী চুপ। বলো, মালিক হাসির ছলে ধমক দিল। ভূত শুনল জালকুমারী অস্পষ্ট বলছে, বড় কষ্ট। মালিক আবার অট্টহাসি করল। দেখুন আপনারা, চিরজীবন যাকে এই কষ্ট ভোগ করতে হবে, আজই সে বলছে বড় কষ্ট। হঠাৎ যেন ফিসফিস করে গুমড়ে গুমড়ে একটা কান্নার শব্দ। পর্দা ফেলার পর শশী কি কাঁদছে? মালিকের হাতে চড় খেয়ে দ্বিতীয় দফা শেষ প্রশ্নের জবাবটা ঠিক মতো দিতে হচ্ছে। সেই দুঃখে শেখানো জবাবটা সত্যিও উঠেছে, আর মিথ্যের ছদ্মবেশ পরে সেই সত্যি বলতে হচ্ছে। তাই হঠাৎ নুপুরের শব্দ, খুব ঢিমে, খুব মৃদু। কালো নাচছে। শশী কাঁদছে আর কালো নাচছে। মালিক সব শেষের খেলায় শেষ বক্তৃতা দিচ্ছে। 10 বছরের গোবরা, যার নরম পাছা, নরম গাল, নরম চামড়া, নরম হাড়, এখন কাঁধের উপর দুটো ঠ্যাং তুলে দুটো হাতের ভরে একটা শকুনির মতো মাটি থেকে একটু উপরে উঠে তিনটে ধরে একমাথা পিশাচের খেলা দেখাচ্ছে। ছোটবেলায় এ চুরি করতো, মিথ্যে কথা বলতো। বড় হয়ে, অথচ গোবরার গায়ে বড় ব্যথা। ও ছোট্ট, আর গোবরা
বড় ভীতু, চুরি করে, ভূতর একটা বিড়ি খাওয়ারও সাহস নেই, তবু তাকে নরকে ঢুকতে হয়েছে এবং বড় হলে বড়জোর কাটা মুন্ডুর পালা অভিনয় করার সুযোগটুকু পাবে। আর কালো নাচবে, শশী কাঁদবে। ঘুঙুরের আওয়াজ, কান্নার শব্দ, মৃদু চাপা, হাততালি, কোলাহল, লোভ, লোভের পরিণাম, ঢং ঢং ঢং। বাঘটা ডাকলো। ভূতর এখন ভয় নেই, সে যমদূত। বাঘের মুখে পচা মাংসের গন্ধ, কালোর মুখে বাসি মিষ্টি গন্ধ। বুড়ো হিন্দুস্তানি কচি বউটার ঘাড়ে এসে পড়েছে। মা একটা রাক্ষসী, তাকে ভাসিয়ে গলায় দড়ি দিল। পাপ, তার মায়ের পাপ, তার জন্মে পাপ, তার জীবনে পাপ। এই তাঁবুটাই মিথ্যে, প্রতারণা, অত্যাচার আর যন্ত্রণার পাপ। যে লোকগুলো পয়সার জোরে এই মজা দেখছে, তাদের চোখে মুখে পাপ। পৃথিবীটাই শুধু পাপ। অন্ধকার, অন্ধকার, অন্ধকার। বাতাস নেই, বাতাস নেই, বাতাস নেই। তৃষ্ণা, ঘাম, গরম, তেল, তার মধ্যে কালো নাচছে। সেই মানুষগুলো গড়াতে গড়াতে, বমি করতে করতে, নিঃশ্বাসের জন্য আঁক পাকিয়ে, নোক উঁচিয়ে কালোর দিকে ছুটে আসছে। হঠাৎ নীল, নিরেট নীল একটা আগুন সরু সুতোর মতো উপর থেকে ঝুলতে ঝুলতে নিচে নেমে এলো। সেই নীল আগুনে অন্ধকারটা আরো বিভৎস হলো। ছায়া ছায়া সেই মানুষগুলোকে দেখা গেল, তাদের চোখ, তাদের নখ, তাদের বমি দেখা গেল, কালোকে দেখা গেল। তারা গড়াতে গড়াতে যাচ্ছে, কালো নাচছে। আর হঠাৎ চারিদিকে চারটে মাকড়সার জালের দেওয়াল উঠেছে, উপরে একটা জালের ছাদ উঠল। মানুষগুলো গড়াতে পারছে না, একজন আরেকজনের উপর গাদা হলো এবং দেওয়ালগুলো আরো কাছে আসছে, জায়গা কমছে, তার উপর ছাদটাও নামতে লাগলো। মানুষগুলো ভয় পেয়েছে, চারদিক থেকে জালের দেওয়াল তাদের চেপে ধরেছে, অথচ জালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো নাচছে, ঘুঙুর বাজছে। সেই রোগা বুড়ো উপসী বাঘটা এলো, কালো তাকে জড়িয়ে ধরলো, আদর করে গলায় হাত বোলালো, মুখে চুমু খেলো। বাঘটা ঢিমে চোখে লেজ নাড়ছে, আর তাই দেখে এই লোকগুলো একসঙ্গে বুক ফাটিয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন আকাশে বাজ পড়ল। কালো চমকেছে, বাঘটা চমকেছে। তারপর কালো দৌড়চ্ছে, বাঘটা দৌড়চ্ছে, আর নীল আগুনের সুতোটা বাড়ছে, বাড়ছে, বাড়ছে। সামনে নরক বাড়ছে, বাড়ছে, বাড়ছে। কালোকে নীল আলোয় কখনো আশ্চর্য রকম ভয়ানক দেখাচ্ছে। বুড়ো বাঘটার দাঁত নীল আলোয় জ্বলছে। জালের মানুষগুলো তখন অন্ধকার আর নীল, দুই রঙের মাখামাখিতে স্পষ্ট। তারা হা হা করে চিৎকার করছে, নখ দিয়ে, দাঁত দিয়ে জাল ছিঁড়তে চাইছে। আর কালো দৌড়চ্ছে, দৌড়চ্ছে, দৌড়চ্ছে। ইতিমধ্যে হৈ হৈ করে তাঁবুর লোকজন বাইরে বেরিয়েছে। গ্রেট ইন্ডিয়ান সার্কাসের তাঁবুতে প্রচণ্ড কোলাহল। সমস্ত মেলার মধ্যে বিদ্যুতের মতো কথাটা ছড়ালো। নাচুনে মেয়েটা আদর করে যখন বাঘের গলায় মুখ ঘষছিল, তখন বাইরে কটা বখাটে চ্যাংড়া বিনা টিকিটে ভেতরে ঢুকতে না পেরে মনের ঝালে পটকা ফাটিয়েছে। বাঘটা চমকে উঠে মেয়েটার ঘাড়ে থাবা বসিয়েছে। বাঁচে কি না বাঁচে। পুলিশ এলো। এশিয়ান সার্কাসের খেলা বন্ধ। মেলাটা হঠাৎ টাল খেয়েছে। বাঘ খাঁচায়, কালোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তেজনা আর আতঙ্ক রইল। নানা রকম গুজব কানে কানে ছড়ালো। একজন প্রত্যক্ষদর্শী এক এক ধাঁচের বর্ণনা দিল। অষ্টাবক্র উত্তেজনায় সমস্ত মেলাটা থমথম করতে লাগলো। তারপর আবার ভিড় জমলো, কেনা বেচা শুরু হলো। আবার মাচার উপর দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ নানা বিকৃত অঙ্গভঙ্গি করে লোক হাসাতে লাগলো। মালিক ঢং ঢং করে কাশি বাজিয়ে বক্তৃতা দিয়ে চলল। পাশের তাঁবুতে নাচ নেই, ব্যান্ড নেই, জোকার নেই। এই তাঁবুতে ভিড় বাড়ল। পর্দা তুলে মালিক কাটামুন্ডুর দিকে হাত উঁচিয়ে বলল, কথা বলো কাটামুন্ডু, বলো তুমি কে? আমি যমদূত। তোমার কাজ কি? নরক পাহারা দেওয়া। কিন্তু পর্দা ফেলার আগেই প্রথম সারির একটা বোকা বোকা চাষা হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, লে বাবা, তোমার কাটামুন্ডুর চোখে দেখি মানুষের মতো জল। আজকের গল্পটা এই পর্যন্ত শেষ হলো। তো বন্ধুরা, যারা গল্পটি শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, যাতে অন্য বন্ধুরা শোনার সুযোগ পায়। পরবর্তী দিন পরবর্তী কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন।